পীরগঞ্জে হামলার মামলায় ৪২ আসামি কারাগারে, ধর্ম অবমাননায় আদালতে পরিতোষের স্বীকারোক্তি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রীর। অসাম্প্রদায়িক দেশে ধর্ম পালন করা হবে স্বাধীনভাবে। ভূ রাজনৈতিক শক্তি বাড়াতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ, অস্ত্র আসবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে। নিষেধাজ্ঞা মেনে বিজ্ঞাপন ছাড়াই চলছে ভারতীয় চ্যানেল, বিজ্ঞাপন চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। ওমানকে ২৬ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ, ঘাটতি শুধরে নিতে চান রিয়াদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রংপুরের পীরগঞ্জে হামলার মামলায় গ্রেপ্তার ৪১ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ম অবমাননার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া পরিতোষকেও কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও তথ্যমন্ত্রী। পীরগঞ্জে হামলার ২ দিনের মাথায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আতঙ্ক কাটিয়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। তাদের ব্যাপারে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে এবং তদন্ত করে যারা আসলে এই দোষ করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই কারণে তারা আর সাহসটা পাবে না। পরে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ১০০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯.৫ লাখ টাকা বিতরণ করেন তিনি। পাশাপাশি তাদের পুনর্বাসনে সরকারি সহায়তারও আশ্বাস দেন শিরীন শারমিন। আজকে আমাদের সরকার ১০,০০০ টাকা আর ৬,০০০ টাকা আর হলো টিন ডেরবান করে দিল। এটা নিয়ে আমার খুব ভালো লাগলো। আমি ১৬,০০০ টাকা পাচ্ছি, ৩ বান্ডিল টিন পাচ্ছি। আর্থিক যে সহযোগিতা প্রয়োজন, পুনর্বাসনের যে সহযোগিতা প্রয়োজন, যে মন্দিরগুলো পড়ে গেছে সেগুলোকে পুনর্নির্মাণ, এগুলো প্রত্যেকটা বিষয়ই সরকারের পক্ষ থেকে করা হবে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জঙ্গিদের মধ্য দিয়ে বিএনপি জামাত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি জামাত ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েছে এবং অতীতে যেমন পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এই দেশকে, শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪১ জন আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক ফজলে এলাহি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন, সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলাম ধর্মে এই শিক্ষাই দেওয়া হয়েছে। বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় সংবিধান ও ধর্মীয় শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
ছোট্ট রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বড় বোন শেখ হাসিনা। রাসেলের মতো আর কোনো শিশু যেন অকালে ঝরে না যায় সেই প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যায় জড়িত না, সশস্ত্র বাহিনীর হাজারো সদস্যকেও হত্যা করেছে। খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়। বলা হয়েছিল ওই ছোট্টটুকুর জন্য বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? কোনো শিশু যাতে রাস্তায় পড়ে না থাকে, গৃহহীন না থাকে কেউ। প্রতিটি শিশুই নিজ মেধাকে বিকশিত করে আগামীর বাংলাদেশ গড়বে, সেই প্রচেষ্টায় চালাচ্ছে তার সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যখন বিরোধী দলে ছিলাম তখনও চেষ্টা করেছি, এখনও চেষ্টা করি এদেশের শিশুরা তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা ব্যবস্থা, তার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবাদী নাটক ও গানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার ছাত্র শিক্ষক সবাই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি তাদের। চারদিকে পূজার আনন্দ, চলছে আরাধনা। হঠাৎ দুর্বৃত্তের আক্রমণে সব লণ্ডভণ্ড, প্রতিহিংসার আগুনে মুহূর্তেই সব পুড়ে ছাই। অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এভাবেই তুলে ধরে সাম্প্রতিক হামলার চিত্র। এই পরিবেশনার মাধ্যমে আমরা এই অসাম্প্রদায়িকতা যাতে আমরা গাঢ় করে তুলতে পারি, সেটাই একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত বাবা মা এবং শিক্ষকরাও যদি এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতা প্রকাশ করে, তাহলে আমার মনে হয় এই যে সাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা বা যে মনস্তত্ত্বটা, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিগুলোতে এরকম উন্মুক্ত প্রান্তরে মানুষকে সচেতন করার জন্য আমরা এই ধরনের পরিবেশনা অব্যাহত রাখবো। এটা আমি মনে করি যদি এরকম আমরা পরিবেশনা অব্যাহত রাখি, তাহলে মানুষজন দেখবে, মানুষজন সচেতন হবে, এবং প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে আসলে আর কেউ আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আমি মনে করি না আছে। হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রণসঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্তি তৈরি করার জন্য আমরা গানে গানে প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পূজা মণ্ডপ ছিল, সেটাও ধ্বংস করেছে। অর্থাৎ তারা তালেবানি কায়দায় তালেবানদের নারীদেরকে পড়তে দেবে না, এটাই তাদের একটা আলামত। এই দেশে আমরা কখনো সে ধরনের সংস্কৃতি আমরা চালাতে দেব না। আমরা তালেবানদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এটা সংগতির বাংলাদেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সারা দিনই উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূ রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য চীন, রাশিয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মান, দাম ও কৌশলগত সম্পর্ক বিবেচনায় পশ্চিমা দেশ থেকে অস্ত্র কেনা হবে। সামরিক সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। ফোর্সেস গোল 2030-এর আওতায় সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম কিনতে জুনে তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ওয়াশিংটনও ঢাকার কাছে সমরাস্ত্র বিক্রির আগ্রহ দেখিয়েছে। দাম, কোয়ালিটি এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট, এই তিনটাতে যেখানে মিলবে, তো সেখানে আমাদের অপশনগুলো যদি ওপেন থাকে, ভ্যালু ফর আওয়ার মানি আমরা পেতে পারি। দুইটা উপকার হবে। এক হলো যে আমরা আমাদের বেস্ট জিনিসগুলো আমরা পেতে পারবো আমাদের যতটুকু রিসোর্স আছে তার মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এই সমস্ত দেশের সাথে আমাদের এঙ্গেজমেন্টগুলো আরও ডাইভার্সিফাইড হবে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসেব অনুযায়ী 11টি দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হচ্ছে চীন থেকে। তবে এখন আর একক দেশের উপর নির্ভর করতে চাইছে না ঢাকা। কে খুশি হলো, কে দুঃখিত হলো, সেটার থেকে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী বা আমাদের নিজেদের রিসোর্সেসে আমরা যেটা করব, সেটাতে আমরা নিজেরা স্যাটিসফাইড কিনা বা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে সার্ভ হচ্ছে কিনা, সেই ব্যাপারে কোনো
ছাড় দেওয়া বা সেই ব্যাপারে কোনো দোদুল্যমনতার সুযোগ নাই। তাতে হয়তো সবাইকে সবসময় খুশি করা যাবে না। সিফটির তথ্য অনুযায়ী কয়েক বছরে বিশেষ সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে 2টি যুদ্ধ জাহাজ ও যন্ত্রাংশ কিনেছে বাংলাদেশ, আর সার্বিয়া থেকে হালকা যান এবং ফ্রান্স ও জার্মানি থেকে কিনেছে হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের কঠোর অবস্থানের পর দেশে ভারতীয় দুটি চ্যানেল বিজ্ঞাপনমুক্তভাবে দেখা যাচ্ছে। তবে বিভিন্ন জায়গায় এই দুটি চ্যানেল সহ আরেকটি ভারতীয় চ্যানেলে মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কোয়াব দাবি করছে, পরীক্ষামূলক সম্প্রচারের কারণেই এমনটি ঘটছে। তবে বিষয়টি নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। 2006 সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে দেশে বিজ্ঞাপন সহ প্রায় 60টি বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে। 14 দিন বন্ধ থাকার পর 15 অক্টোবর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনমুক্তভাবে দেখা যাচ্ছে ভারতীয় চ্যানেল জি বাংলা ও স্টার জলসা। তবে চ্যানেলগুলো চলার সময় মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কালার্স বাংলা নামে আরেকটি ভারতীয় চ্যানেলও বিজ্ঞাপন সহ চলতে দেখা গেছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ দাবি করেন, ভারতীয় জি বাংলা ও স্টার জলসা চ্যানেল দুটি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্লিন ফিট পেয়ে পরিবেশকরা সম্প্রচার শুরু করেছেন। তবে এটি এখনো পরীক্ষামূলক হওয়ায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। পরীক্ষামূলকভাবে এই দুটি চ্যানেল তারা ট্রাই করছে এটাকে ক্লিন ফিট মানে কিভাবে বাংলাদেশে এটা মানে আপলিং করতে পারে। আর আমরা যেটা করি, আমরা স্যাটেলাইট থেকে যেটা সরাসরি রিসিভ করছি, আমরা কিন্তু সেটাই অক্ষত অবস্থায় গ্রাহক এন্ডে পৌঁছে দিচ্ছি। তো এখানে অপারেটর এন্ডে থেকে মানে ক্লিন ফিট প্রদান করা বা ক্লিন ফিট প্রদান না করা কোনো অংশই এটা আমাদের না। যখন নাকি এটা অফিসিয়ালি আমরা ব্রডকাস্টার আমাদেরকে জানাবে, আমরা ডেফিনেটলি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। বিদেশি টিভি চ্যানেল নিয়ে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে বা সংশ্লিষ্ট ডিসিকে বলে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কেউ যদি ক্লিন ফিট পাঠায় সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের আকাশ উন্মুক্ত, আমাদের এখানে সেই চ্যানেল চলবে। ইতিমধ্যে কয়েকটি চ্যানেল ক্লিন ফিট পাঠাচ্ছে এবং সেগুলো আবার চলছে। সংশ্লিষ্টদের হিসাবে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করায় এই খাতে দেশের ক্ষতি বছরে প্রায় 2000 কোটি টাকা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে একের পর এক খুন হচ্ছে ভাসমান যৌনকর্মী। এবছরই হত্যা করা হয়েছে 8 জনকে। প্রত্যেককেই খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তাদের মরদেহ পাওয়া গেছে বাসাবাড়ি, আবাসিক হোটেল ও ফুটপাতে বাক্সবন্দী অবস্থায়। পুলিশ বলছে, চুক্তির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে যৌনকর্মীদের হত্যা করেছে খদ্দেররা। 10 অক্টোবর ভাটারার ঢালিবাড়ি ফুটপাত থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার হয়। পরিচয় নিশ্চিতের পর 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল আসামি থেকে যায় পলাতক। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই নারী 8 অক্টোবর বোরকা পরে পাঞ্জাবি পরা এক যুবকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। মার্কেট থেকে বেরিয়ে যেতেও দেখা যায় 2 জনকে। সেই যুবকের খোঁজে নামে গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জব্বারকে। তিনি জানান, যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরির পর আর্থিক চুক্তিতে ওই নারীকে বাসায় নিয়ে যায় সে। পরে চুক্তির টাকা নিয়ে দেখা দেয় বিরোধ। সেই জেরেই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ভাটারার ঢালিবাড়িতে ফুটপাতে ফেলে রাখেন অভিযুক্ত যুবক। খুন করে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে তারপরে ভিকটিমের সম্পদ বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করার ঠান্ডা মাথায় লাশ ডিসপোজ করে। ভাটারা ছাড়াও কাজীপাড়া, শ্যামলী ও ফার্মগেটেও এমন ঘটনা ঘটেছে 8টি। প্রত্যেকেই রাস্তা থেকে বাসায় বা হোটেলে গিয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুন হয়। আমরা খারাপ আচরণ করছি, সেই কারণে আমরা মাত্র হাত বাইন্ধে দিয়ে কমলা দিয়ে পেটে মারতে বলছে। পরে এরা এসে পরে থানাতে লাশ নিয়ে পরে লাশ নিয়ে গেছে বাড়িতে। খুনের কারণ হিসেবে যৌনকর্মীদের প্রতি অবজ্ঞা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা।
যে এগুলো এক ধরনের সোশ্যাল ক্রাইম, এটা আসলে ইন্ডিভিজুয়াল ক্রাইম না, কারণ যে কোনো হত্যার পেছনেই কিন্তু সামাজিক কারণ আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিটা মানুষের হিউম্যান রাইটস আছে, সে যেই পেশাই থাকুক না কেন। যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বললেন সমাজবিজ্ঞানীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত ভেঙে না দেয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত আচরণ করারও আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচিতে এসব বলেন ওবায়দুল কাদের। কুমিল্লা, রংপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার ডাক দেয় আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে যোগ দেয় নগর আওয়ামী লীগ সহ দলের সব সহযোগী সংগঠন। সন্ত্রাস বিরোধী এই সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। সাম্প্রদায়িক উগ্র শক্তি সংখ্যালঘুদের উপর হামলা করছে জানিয়ে তাদের মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরেও প্রভাব পড়ে বলেন তিনি। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশীদের ভারতে আছে। কাজে এখানে মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই র্যালি। দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকা দৃঢ় প্রত্যয় জানান শোভাযাত্রায় অংশ নেয়া দলের নেতাকর্মীরা। বিএনপি জামাত একটা সন্ত্রাসী দল, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। অসাম্প্রদায়িক আমরা যে রাজনীতিটা করি, সেই রাজনীতির মাঝখানে যদি কোনো শক্তি কোনো ধরনের অপকর্ম করতে চায়, আমরা তার প্রতিহত করব। যারা এটা করেছে তারা কোনো ধার্মিক নয়, তারা দুর্বৃত্ত। আমরা দুর্বৃত্তায়নের বিদায় চাই। এই বাংলার মাটিতে কোনো দুর্বৃত্তরা থাকবে না। প্রায় 2 কিলোমিটার বিস্তৃত এ শোভাযাত্রায় নগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাড়াও ঢাকার আশেপাশের কয়েকটি জেলার নেতাকর্মীরা অংশ নেন। দুপুর 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা এবং সহিংসতার ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শরিকেরা। এমনকি সহিংসতা ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের গাফিলতি ও উদাসীনতাকেও দায়ী করেছেন শরিক দলের নেতারা। তাদের মতে এই ঘটনা রাজনৈতিক ব্যর্থতাও। এবারের দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক মাত্রায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিককালে আর দেখা যায়নি। গত বুধবার কুমিল্লার পুজো মণ্ডপ ও মন্দিরে হামলার পর 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরপরেও হিন্দুদের উপর হামলা, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে অনেকটা প্রকাশ্যেই। প্রশাসন কেন তা ঠেকাতে পারল না, তা নিয়ে প্রশ্ন তাদের। 14 দলের শরিকরা বলছে, এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে একথা বলেছিলেন যে সকল প্রকার নিরাপত্তা দেওয়া হচ্ছে দুর্গা মঞ্চগুলোতে, তখন প্রশাসন সেই ভূমিকা পালন করতে পারেনি। যেমন চৌমুহনীতে ঘটনা ঘটার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, তাদেরকে ফোন করে পাওয়া যায়নি। এই ঘটনা আমাদের সবার জানা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা রাজনৈতিক ব্যর্থতাও বলছে শরিক দলগুলো। স্থানীয় আওয়ামী লীগের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছে শরিকরা। সনাতনী ধর্মদের যে পূজা অর্চনা করার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো একটা প্রোটেকশন এবার তারা যদি
সক্রিয় থাকতে তাহলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। এখনকার যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সে পরিস্থিতি এটা সম্ভব ছিল না। সেজন্যই বলতেছি আওয়ামী লীগ অ্যাজ এ হোল এটা নিষ্ক্রিয়। রাজনৈতিক দল এবং কর্মীরা এবং প্রশাসন আরেকটু সজাগ এবং সতর্ক থাকলে এই হামলার পরিধি অনেক কমে যেত। সুতরাং এই জায়গাটায় আমি শৈথিল্য দেখছি, গাফিলতি দেখছি, উদাসীনতা দেখছি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার না হওয়ার কারণে ধর্মান্ধদের হামলা ঠেকানো যাচ্ছে না বলে মনে করছে শরিকরা। রামু থেকে নাসিরনগর অথবা সাল্লা পর্যন্ত সুনামগঞ্জের এই যে বিচারের আওতায় না আনা সাম্প্রদায়িক শক্তি রয়েছে, তাদেরকে এ ধরনের ঘটনা ঘটতে সাহস করেছে। দেশে সাম্প্রদায়িক বিভাজন বাড়ার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে বলে মনে করছে শরিক দলগুলো। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারের ছুটির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করবে। গত 9 অক্টোবর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। মক্কায় 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে মৃত্যুবরণ করেন তিনি। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা আজ। প্রতিবারের মতো এবছরও শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে হয় এই পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ভক্তদের ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। পূজা উপলক্ষে মণ্ডপে তৈরি করা হয় লক্ষ্মীর প্রতিমা। ঘরে ঘরেও লক্ষ্মীর আরাধনা করেন অনেকে। সে লক্ষ্যে বিভিন্ন জেলায় হিন্দুরা ব্যস্ত ছিলেন লক্ষ্মীর প্রতিমা কিনতে। ছোট প্রতিমা বিক্রি হয় 100 টাকা থেকে 200 টাকা এবং বড় প্রতিমা 300 থেকে 600 টাকায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, শীলগ্রহণ ও প্রদীপ পূজার আয়োজন করা হয়েছে। এছাড়াও পালন করা হবে কঠিন চিবরদান উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে প্রবারণা হল আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এদিন গৌতম বুদ্ধ নিজ ধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তিও হয় এই দিন। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা, বুদ্ধ কীর্তন, ফানুস ওড়ানোর আয়োজন রয়েছে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আরো জানাতে রাঙামাটি থেকে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ রাঙামাটিতে কি কি আয়োজন রয়েছে, সেখানকার সার্বিক তথ্য নিয়ে আমাদেরকে জানাবেন। আসলে প্রবারণার পূর্ণিমার যে তাৎপর্যটা আমি একটু বলি। বিগত আষাঢ়ী পূর্ণিমার তিথিতে এই যে বর্ষপাস শুরু করেন বৌদ্ধ ভিক্ষুরা, তো সেটার আজকে অবসান হচ্ছে। অর্থাৎ এই যে প্রবারণা পূর্ণিমা আজকের এই দিনটির মাধ্যমে এই যে ভিক্ষুদের যে বর্ষপাস সেটি শেষ হচ্ছে। তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙামাটি রাজবন বিহারে সীমাগড়, যেটা সীমাগড়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এইখানে এই যে রাজবন বিহারে যত ভিক্ষু আছেন তারা কিন্তু এই সীমাগড়ে এসে তারা প্রার্থনা করছেন, অর্থাৎ তারা অধিষ্ঠান করছেন এই সীমাগড়ে। তারা এই আজকে দিনটির শুরুতে তারা এখানে এসে প্রথমে তারা এই যে সীমাগড়, এই সীমাগড়ে তারা প্রার্থনা করছেন। প্রার্থনা করার পরে এই যে পরবর্তী যে কর্মসূচি সেটা শুরু রয়েছে হচ্ছে সংবিধান রাষ্ট্র পরিষ্কার, পাশাপাশি সেটা হবে। সেটা
সেটা হবে সকাল 9টার পরে। আজকে প্রথম অধিবেশন যেটা বুদ্ধ ভিক্ষুরা এখানে এসে তারা এই সীমা করে বুদ্ধর মূর্তির সামনে তারা প্রার্থনা করছেন। এরপরে পরবর্তী যে দিনের যে ধর্মীয় যে কার্যক্রম সেগুলো অনুষ্ঠিত হবে। তো আমি আপনাকে বিষয়টি জানিয়ে রাখি যে বিগত 3 মাস যাবৎ যে বুদ্ধ ভিক্ষুরা তারা একটি বিহারে অবস্থান করে তারা ধর্ম চর্চা করেন এবং ধর্ম চর্চার পরে আজকের এই যে প্রবারণা পূর্ণিমার পরে তারা কৃষি প্রদানের মাধ্যমে তারা ধর্ম প্রসারে বেরিয়ে পড়বেন। প্রবারণা পূর্ণিমাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধদের কাছে, কারণ তারা দীর্ঘ 3 মাস ধরে যে ধর্ম চর্চা করেন সেটা কিন্তু আজকের যে অবসান হচ্ছে, এটার পরে কিন্তু যে আজকের থেকে কিন্তু বেশ কয়েকটি বিহারে কঠিন শিবদান অনুষ্ঠিত হবে। এই কঠিন শিবদানটি প্রায় 1 মাস ব্যাপী চলবে এবং এই 1 মাস যে কঠিন শিবদানের মাধ্যমে এই যে বৌদ্ধ ভিক্ষুরা তারা ধর্ম প্রচারে তারা বেরিয়ে পড়ে। তো এই হচ্ছে রাঙ্গামাটির যে বনবিহারের যে চিত্র। বিকালে রয়েছে হচ্ছে ফানুস উড়ানোর কর্মসূচি। তো আজকে সকালে রয়েছে বুদ্ধ পূজা, চঙ্গদান পুরস্কার, বৌদ্ধ প্রতিদান সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো। তো সবকিছু মিলে রাঙ্গামাটি রাজবন বিহারে একটা যে উৎসবের যে আমেজ, ধর্মীয় যে উৎসবের আমেজ সেটি বিরাজ করছে। সবকিছু মিলে এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটি প্রবারণা পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ উৎসব। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। এবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সবশেষ আয়োজন নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে আর অংশগ্রহণকারীরা কি বলছেন এই বিষয়ে? বুদ্ধ সম্প্রদায়ের অন্যতম যে প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, সেটা বরণের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির দিঘিনালা বনবিহারে। এখানে আজকে প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আপনি জানেন আসলে 2500 বছর আগে যে গৌতম বুদ্ধ নির্মাণ লাভের পর অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস বর্ষা প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। এ থেকে এটা বুদ্ধ ধর্মদের একটা বড় আয়োজন হিসেবে পালিত হয়ে আসছে এবং বিদ্যুৎ সঙ্গে ঐতিহাসিক যে বর্ষাব্রত শেষে এই প্রবারণা পূর্ণিমা এবং প্রবারণা ব্রত মূলত আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সুন্দর সত্যকে বরণ করার একটা আয়োজন। তো আমরা বিভিন্ন বিহারগুলোতে খাগড়াছড়ির বিভিন্ন বিহারগুলোতে দেখেছি আজকে যে প্রবারণা উৎসব সেটাকে বরণের নানা আয়োজন চলছে এবং এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা বিহারের সাজ উঠেছে এবং একই সাথে পাহাড়ি যে পল্লীগুলোতে আছে সেই পল্লীগুলোতে কিন্তু অনেক বেশি উৎসবের আমেজ বিরাজ করছে এবং আজকের এই দিনের পর থেকে কিন্তু বিভিন্ন বিহারে কঠিন শিবর যে দান সেটা কিন্তু শুরু হবে। আমি এই মুহূর্তে যে বিহার দাঁড়িয়ে আছে এখানে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু মূল অনুষ্ঠান আয়োজন হবে এবং এখানে বুদ্ধ সংগঠন, পঞ্চশীল গ্রহণ, সম্ভবত বুদ্ধ পূজা, পরিকাজ, অষ্টপরিকা দান সহ নানা কিন্তু আয়োজনগুলো রয়েছে। এখানে আরেকটা বিষয়, করোনাকে সামনে রেখে এখানকার যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলার জন্য এখানে তারা কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষে অনুরোধ করা এবং আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। খাগড়াছড়ি থেকে প্রবারণা পূর্ণিমা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। এবারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 7 টাকা। এখন থেকে বোতলজাত 1 লিটার তেল 160 টাকা দরে বিক্রি হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এই কথা জানিয়েছে ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। 5 লিটারের 1 বোতল তেল পাওয়া যাবে 760 টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি 136 টাকা ও বোতলজাত পাম সুপার তেল 118 টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এই দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। দ্বিতীয় মেয়াদে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের 3 মাস পার হলেও ঋণ বিতরণের হার খুবই কম, যা এ সময়ের লক্ষ্যমাত্রার মাত্র 7%। আর এবারও ঋণ পাওয়ায় পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ব্যাংকগুলো বলছে প্রথম প্যাকেজের ঋণের সব অর্থ ফেরত না পাওয়ার পাশাপাশি অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সঠিক কাগজপত্র না থাকায় ঋণ দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয় এ বছর জুলাইয়ে। এবার বিতরণ হওয়ার কথা ছিল 53,000 কোটি টাকা।
এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য চলতি অর্থবছর বরাদ্দ 33,000 কোটি টাকা, আর কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। এ পর্যন্ত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণ হয়েছে 996 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে বিতরণ হয়েছে 519 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেয়া হয়েছে 477 কোটি টাকা। এদিকে ঋণ না পাওয়ার অভিযোগ অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। অফিসিয়ালি রিপ্লাই দেওয়া হোক, জানানো হোক যে কেন তারা ফাইলটাকে প্রসেস করতেছে না। তো সেই ক্ষেত্রে তারা বলে যে না, আমরা ফাইল যে প্রসেস করব এখন সেই ধরনের ব্যবস্থা নাই, হ্যাঁ এই মুহূর্তে আমরা ফাইল প্রসেস করতেছি না। তো তখন তো আমরা হতাশ হই। আমার প্রোডাকশন ক্যাপাসিটি আগের থেকে অনেক কমে গেছে এবং আমার এখানে এসে যার কারণে প্রচুর এমপ্লয়মেন্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকগুলো বলছে বর্তমানে ঋণের চাহিদা কম, আবার করোনার মধ্যে ব্যবসা ভালো না হওয়ায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেনি। আবার ব্যাংকের কাছে বাড়তি সময় চাচ্ছেন অনেক গ্রাহক। এখন পর্যন্ত যদি বলি, আমার মনে হয় হার্ডলি 10% হয়েছে আর কি ইন টার্মস অফ লার্জ লোন ক্লায়েন্ট। আর স্মলের ক্ষেত্রে আমি বলবো যে সেটার থেকেও আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে। তাদের ব্যবসাটা ইম্প্যাক্টেড, সুতরাং ব্যবসা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু লোন পাওয়ার ব্যাপারে তাদেরকে বেগ পেতে হয়েছে। করোনার ক্ষতি মোকাবেলায় প্রথম মেয়াদে সরকার মোট 28টি প্যাকেজ ঘোষণা করে। বছর শেষে এসব প্যাকেজের সার্বিক বাস্তবায়নের হার ছিল প্রায় 80%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার সারিয়াকান্দিতে থামানো যাচ্ছে না বাল্যবিয়ে। করোনায় স্কুল বন্ধ থাকা ও অভাব অনটনের কারণে এই হার আরও বেড়েছে। বাল্যবিয়ে বন্ধে অভিযান চালানো হলেও সুফল মিলছে না। এজন্য দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন শিক্ষকরা। বগুড়ার সারিয়াকান্দির নার্সি ইউনিয়নের 10ম শ্রেণীর ছাত্রী শম্পা খাতুন মাস দুয়েক আগে তার বিয়ে দেন বাবা। 11 অক্টোবর বাবার বাড়িতে আত্মহত্যা করে শম্পা। দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, এই মেয়েটা যদি আমি বিয়ে দিতে পারি হয়ে যায়, আমি চরম একটা সুখী। সারিয়াকান্দিতে এমন বাল্য বিয়ে খুব সাধারণ ঘটনা, বিশেষ করে চরাঞ্চলে এই হার অনেক বেশি। শিক্ষকরা বলছেন আর্থিক অনটন ও সামাজিক নিরাপত্তাহীনতা অভিভাবকদের বাল্য বিয়েতে বাধ্য করছে। অভিভাবকের মধ্যেও একটা মানসিক চাপের সৃষ্টি হয়েছে। মেয়ে কিভাবে এতদিন বসে রাখা যায়, বিভিন্ন রকমের মানে চাপের মধ্য থেকে তারা ওই বিয়ে হতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে পদক্ষেপ নেন না। উপজেলা প্রশাসন বলছে অনেক অভিভাবক অন্য উপজেলায় নিয়ে গিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন, ফলে ঠিকমতো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জনপ্রতিনিধিরা যদি জানেন তাহলে তিনি বাল্য বিয়েটা বন্ধ করবেন। জনপ্রতিনিধিরা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। আর কাজীদের যে কথাটা বলছেন, অভিযান চালায়, দেখা যায় যে বিয়েটা হয়তো বন্ধ হয়, পরবর্তী সময় অন্য উপজেলায় নিয়ে বিয়েটা করে। সারিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের হিসেব মতে করোনায় উপজেলায় 26টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 926 শিক্ষার্থী বাল্যবিয়ার শিকার হয়েছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে লালমনিরহাটের 30 শয্যা বিশিষ্ট রেলওয়ে হাসপাতালটিতে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রেলে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তবে খুব দ্রুত চিকিৎসক নিয়োগের মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকার লালমনিরহাটের রেল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্মাণ করে 30 শয্যার হাসপাতাল। সেই থেকে হাসপাতালটি সচল থাকলেও 1989 সাল থেকে নেই কোনো চিকিৎসক, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও জনবল। নানা সমস্যায় হাসপাতালটি এখন পরিত্যক্ত। দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। পুরুষ আর মহিলার দুটি ওয়ার্ডই ফাঁকা পড়ে থাকে। দীর্ঘদিনের এমন অবস্থায় এখন অনেকেই আসছেন না চিকিৎসা নিতে। সংকট রয়েছে ওষুধের। চিকিৎসকের পরিবর্তে একজন ফার্মাসিস্ট আউটডোরে 2-4 জনকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ডাক্তার নেই, আমি সমস্যার কথা তুলে ধরতে পারতেছি না। এখন এই ছেলের কাছে পাওয়া দিলে ওষুধ নেই। চাহিদাপত্র যেগুলো দরকার সেগুলো তো আমাদের নাই, মেডিসিন নাই। আমাদের বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, রোগী আসি ভর্তি হতে পারে না, পানি পড়ে। স্টাফ ঘাটতি পূরণ করা হোক, ডাক্তার নিয়োগ করা হোক, তাহলে রেল হাসপাতাল পূর্বের ন্যায় তার প্রাণ ফিরে পাবে। দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হলে সংকট কাটবে বলছেন বিভাগীয় এই কর্মকর্তা, আর হাসপাতালটি ফিরে পাবে পুরনো ঐতিহ্য।
আমরা আশা করি শীঘ্রই এ বিষয়ে পিএসসি থেকে আমরা ডাক্তার পেলে এবং অন্যান্য জনবল রেলওয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে আমরা এটিকে আবার পুরনো ঐতিহ্যে নিয়ে যেতে পারবো। হাসপাতালে 4 জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে নেই একজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে ভারতের কেরালা ও উত্তরাখণ্ড। গত কয়েকদিনে এই দুই রাজ্যে 69 জনের মৃত্যু হয়েছে। কেরালায় 35 আর উত্তরাখণ্ডে 34 জনের প্রাণ হারিয়েছে। উত্তরাখণ্ডে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কেরালায় খুলে দেওয়া হয়েছে ইদ্দুকি ও ইদামালায়ার বাঁধের লক গেট। দুর্যোগ পরিস্থিতিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 সালের পর এত বৃষ্টি দেখেনি ভারতের উত্তরাখণ্ডের মানুষ। মঙ্গলবার 400 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো রাজ্য। রোববার থেকে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, সেতু ধসে পড়েছে। বন্যা আর ভূমিধসে ঘটেছে হতাহতের ঘটনা। ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়েছেন বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মাননীয় প্রধানমন্ত্রী জি, গৃহমন্ত্রী জি, বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। বেশ কিছু জায়গায় অনেকেই আটকা পড়েছেন। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। সবার সুরক্ষা নিশ্চিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জায়গা জায়গা পর अभी ভারী বর্ষাত हो रही है। উদ্ধার অভিযানে কাজ করছে রাজ্য ও জাতীয় দুর্যোগ বাহিনী। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 3টি হেলিকপ্টার। ভূমিধসের পর রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৈনিতাল ও কেদারনাথে আটকা পড়েছে অনেক পর্যটক। আরব সাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি বন্যায় বিপর্যস্ত কেরালাও। অনেকে এখনও নিখোঁজ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সঙ্গে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। নিম্নচাপের কারণে রোববার থেকে ভারত জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি সহ 10 রাজ্যে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব করোনায় একদিনে 7,000 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,28,000। নতুন 4 লাখ শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 24,22,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,454 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত মারা গেছে প্রায় 7.5 লাখ জন। নতুন রোগী মিলেছে 64,000। দেশটিতে টিকা না নেওয়ায় অনেকে চাকরি হারাচ্ছে। রাশিয়ায় মঙ্গলবার 1,000-এর বেশি মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে 33,000। এদিকে ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 381 জনের। ভারতে নতুন প্রাণহানি 199, রোমানিয়ায় 561 ও ইউক্রেনে 538 জনের মৃত্যু হয়েছে। এদিকে টিকা সরবরাহ কম থাকায় দরিদ্র দেশগুলোকে 1 বছরের মধ্যে 100 কোটি করোনার মুখে খাওয়া ওষুধ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টি-20 বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে ঘাম ছুটেছে বাংলাদেশের। নার্ভ ধরে রেখে ওমানকে হারিয়ে টিকে থাকলো মাহমুদুল্লাহর দল। নাইমের দুরন্ত 50, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের সাথে মুস্তাফিজ ঝলকে 26 রানে জয় টাইগারদের। 154 রানের টার্গেটে 127 রানে আটকে যায় স্বাগতিক ওমান। এমন জীবন পাওয়ার পর যাদের প্রত্যাশা বেড়েছিল লিটনের উপর, তাদের হতাশ হতে সময় লাগেনি। বারবার হতাশ করায় যে টাইগার ওপেনারের অভ্যাস। তিনে সাকিবকে না নামিয়ে পাঠানো হলো মাহেদীকে। 4 বলে শূন্যতে ফিরেছেন। শুরুটা মন্থর গতিতে করলেও সময়ের সাথে গুছিয়ে উঠেছেন নাইম। সাকিব ব্যাট হাতে ফিরেছেন ছন্দে। পার্টনারশিপে এসেছে 80 রান। 29 বলে 42 করে সাকিবের আউটে আক্ষেপ থাকতে পারে। 14তম ওভারে 100-র কোটা পেরোনো বাংলাদেশ বড় সংগ্রহের পথে থাকে। রানের গতি বাড়াতে মুশফিক মাহমুদুল্লাহর আগে পাঠানো হয় আফিফ সোহানকে। কাজে আসেনি সেই পরিকল্পনা। 64 করা নাইমের পর মুশফিক ফিরেছেন দ্রুতই। স্লগ ওভারের দুর্বলতা আবারও ভুগিয়েছে। সাকিব নাইমের পর শুধু মাহমুদুল্লাহ ছুঁয়েছেন 2 অঙ্ক। তাতে 150 পার হয়েছে বাংলাদেশের।
153 ডিফেন্ড করতে এসে তাসকিনের শুরুটা 12 রান দিয়ে। মুস্তাফিজ প্রথম ওভারে উইকেট নিলেও 5 ওয়াইডে দিয়েছেন 12 রান। রান আউট আর জোড়া ক্যাচ মিসের পর হতাশার ছবিগুলো হৃদয় ভেঙেছে, ভয় ধরিয়েছে। তবে হতাশা কেটেছে যতীন্দ্র ও প্রজাপতি ফেরার পর। রান আটকে রাখার কাজ দারুণভাবে করেছেন মাহেদি। 4 ওভারে 14 রান দিয়ে ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। শেষ দিকে সাইফুদ্দিন, সাকিব, মুস্তাফিজের অভিজ্ঞতার কাছে হার মেনেছে ওমান। স্বস্তি আর টিকে থাকা জয় এসেছে বাংলাদেশের। তারপরেও নির্ভর থাকার উপায় নেই। পরের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে বড় ব্যবধানে, আর চোখ রাখতে হবে স্কটল্যান্ড ও ওমান ম্যাচের দিকে। সেখানে ওমান হারলে বাংলাদেশের জন্য লাভ হবে। তাই তো সমীকরণ আর বাংলাদেশের ভালো খেলার উপর নির্ভর করছে চূড়ান্ত পর্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানকে হারানোয় স্বস্তি আছে, তবে এই ম্যাচেও ঘাটতি ছিল অনেক। দ্রুত শুধরে নেওয়ার চ্যালেঞ্জ দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাওয়ার প্লে ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির তাগিদ অধিনায়কের, আর অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাকিব জানিয়েছেন চাপের মুহূর্তে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। স্কটল্যান্ডের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল, সবার মনোবলে আঘাত লেগেছে। ওমানের বিপক্ষেও ম্যাচটা কঠিন হবে জানা ছিল। তারা ভালো খেলেছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে খেলতে পেরেছি। ব্যাটে বলে অবদান রেখে জয় পাওয়ায় অবশ্যই খুশি। আমি মনে করি এই জয় আমাদেরকে মানসিকভাবে চাঙ্গা করবে। ওমান আমাদের ভালো পরীক্ষা নিয়েছে। ব্যাটিংয়ে সাকিব নাইমের প্রশংসা করতেই হয়। তাদের জুটি আমাদের রান 150 পার করেছে, কিন্তু নতুন বলে আমাদের আরো ভালো হওয়া উচিত ছিল। ডেথ ওভারে আমরা ভালো করেছি, তবে ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই পাওয়ার প্লেতে অনেক উন্নতির জায়গা রয়েছে। লিওনেল মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর ম্যাচে লাইপজিগকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি। আর জমজমাট খেলায় আতলেতিকোর মাঠে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে ম্যাচের 9 মিনিটেই কাউন্টার অ্যাটাকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। যদিও এরপরই ঘুরে দাঁড়ায় লাইপজিগ। প্রথমার্ধেই ব্যবধান কমান আন্দ্রে সিলভা। বিরতি থেকে ফিরে জার্মান ক্লাবটিকে এগিয়ে নেন মুকিয়েলে। পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মেসি, আর 74 মিনিটে সফল স্পট কিকে ফরাসিদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। এদিকে ঘরের মাঠে লিভারপুলের কাছে 3-2 ব্যবধানে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। 2 গোল দিয়ে জয়ের নায়ক মোহাম্মদ সালাহ। চিড়িয়াখানা বলতেই চোখে ভাসে খাঁচায় বন্দি পশু পাখি। তবে সেই ধারণা পাল্টে ব্যতিক্রমী চিড়িয়াখানা তৈরি করেছেন ইরানের 2 শিল্পী। শারজা মেটাল জু নামের এই চিড়িয়াখানায় আছে কেবল জীবজন্তুর ভাস্কর্য। এসব ভাস্কর্য তৈরি করা হয়েছে ফেলে দেয়া ধাতব বস্তু দিয়ে। চিড়িয়াখানায় ঢুকতেই চোখে পড়বে বিশাল ডানাওয়ালা ঘোড়া। কিছু দূরে দাঁড়িয়ে মরুভূমির উট, আছে সিংহ, লামা সহ নানা পশুর ভাস্কর্য। সত্যিকার প্রাণীর আদলে তৈরি করা হয়েছে এগুলো। ইরানের রাজধানী তেহরান থেকে 500 কিলোমিটার দূরের ছোট শহর শাহরেজার একটি চিড়িয়াখানায় দেখা যাবে এসব। লকডাউনে এমন একটি চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা করেন এহসান ও তার ভাই সোহেল সানেই। পশু পাখির সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি, সেই সঙ্গে তাদের অধিকার নিয়েও ভাবতে হবে। গতানুগতিক চিড়িয়াখানায় প্রাণীদের খাঁচায় বন্দি করে রাখা হয়, যেটা তাদের জন্য কারাগার। আমরা এর বিরোধিতা করি। খাঁচায় বন্দি জীবন্ত প্রাণীর চিড়িয়াখানা না করে ফেলে দেওয়া ধাতব বস্তু দিয়ে পশু। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।